প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা। টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুর রহমান। দর্শক, যেখানে যেভাবে এই অনুষ্ঠানটি দেখছেন, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আপনার অনুষ্ঠানটি শেয়ার করুন, কারণ আপনার তথ্যই পৌঁছে দিবে আরেকজনের কাছে। দর্শক, আজকে অনুষ্ঠানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো আমি একটু বলছি। ইরানি সরকারের প্রতি ট্রাম্পের হুমকি, আপনারা গুলি চালালে আমরাও পাল্টা গুলি চালাবো। এছাড়া F-35 উৎপাদনে আমেরিকান প্রতিরক্ষা সংস্থার রেকর্ড, রাশিয়ার কপালে ভাঁজ। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। শপথ নিলেন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, জানালেন বাংলাদেশে ফিরতে আনন্দিত। এই বিষয়টিও কথা হবে। মতপক্ষ থাকবে, কিন্তু মত বিভেদ যেন না হয়। সাংবাদিকের সাথে মত বিনিময়কালে তারেক রহমান, এই বিষয়টি কথা থাকবে। আজকে আমাদের অতিথিরা থাকবেন হাসান ফেরদৌস, ইব্রাহিম চৌধুরী খোকন, ডক্টর শওকত, এছাড়া সবসময় ডক্টর শওকত আলী, আর আমাদের সবসময় যে নিউজের আপডেট দেন আমাদের প্রিয় মুখ নাজমুল্লাহ হাসান। আমরা চলে যাচ্ছি এখন নাজমুল্লাহ হাসানের কাছে। আরিফ, ধন্যবাদ। আপনার কথা ইকো হচ্ছে, সাউন্ডে কিছুই বোঝা যাচ্ছে না। আপনার কথাগুলো ইকো হচ্ছে, হয় আপনার কাছে কোনো আরেকটা ডিভাইস অ্যাক্টিভ, এই জন্য কোনো কিছুই আমি শুনতে পারিনি আপনি কি বলেন। খুব 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 ইকো হচ্ছে কিন্তু। যাই হোক, সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শনিবার, জানুয়ারি মাসের 10 তারিখ। যুক্তরাষ্ট্র আজকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা আরেকটি বড় ধরনের অভিযান বড় ধরনের আঘাত চালিয়েছে আইসিস বলে, যেটা সিরিয়াতে অবস্থিত আইসিস ঘাটের উপরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে ব্যাপক আক্রমণ চালানো হয়েছে এবং এটি হচ্ছে হাউকি স্ট্রাইকের আওতায় এই আক্রমণটি চালানো হয়। এবং এটি হচ্ছে যে গত ডিসেম্বর মাসে আইসিস এর সদস্যরা যে পালমিরা এলাকায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সদস্যদের উপর হামলা চালিয়েছে এবং তাতে প্রায় 2জন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সদস্য নিহত হয়েছিলেন। তারই প্রতিশোধ হিসেবে আজকে এই আইএসআইএস এর ঘাঁটির উপরে তার সেটের উপর নির্ভর করা হয়েছে এবং এবং সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে আজকে এই ঘোষণাটি দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প আজকে তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় প্রথম ইরানের ব্যাপারে প্রকাশ্যে একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে ইরানকে স্বাধীনতা এনে দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, এবং এই ইরানের চলমান সরকার বিরোধী গণবিক্ষোভ দিয়ে প্রকাশ্য অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্দোলনের চতুর্থ দিন অর্থাৎ 14তম দিনে নিজের সামাজিক সোশ্যাল মাধ্যম যেটা ট্রুথ সোশ্যালে তিনি দাবি করেছেন লেখা এক পোস্টে ইরানের জনগণ স্বাধীনতা চাইছে এবং সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্র সহায়তা করতে প্রস্তুত। ট্রাম্প আরো লিখেছেন, ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে, সম্ভবত ইতিহাসে এর আগে কখনো তারা এমন স্বাধীনতা চায়নি। যুক্তরাষ্ট্র সহায়তা করতে সম্পূর্ণ প্রস্তুত। এবং ট্রাম্পের এই মন্তব্যে এমন এক সময় এলো যখন ইরান টানা 2 সপ্তাহ ধরে সরকার বিরোধী বিক্ষোভ দিনে দিনে তীব্র হচ্ছে, নতুন করে গতি পাচ্ছে প্রতিদিনই সপ্তাহে, এবং আভ্যন্তরীণ পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠছে। টানা 2 রাত তুলনামূলক অস্থবিরতার পর শনিবার রাত থেকে আবারও রাজপথে নামতে শুরু করেছে ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীরা। আইসিই ডিটেনশন সেন্টারে 3 জন কংগ্রেস সদস্যকে আজকে প্রবেশ করতে দেয়া হয়নি, এবং এই 3 জন সদস্যই মিনেসোটা থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য। এবং তারা বলেছেন যে আইসের যে ফ্যাসিলিটি রয়েছে ডিটেনশন সেন্টার, সেটি হচ্ছে উইপল ফেডারেল বিল্ডিং এ মিনিয়াপলিস শহরে। সেখানে তাদের প্রথমে ভবনে প্রবেশ করতে দেওয়া হয়েছিল, কিন্তু কিছুক্ষণ বসিয়ে রাখার পর তাদেরকে বলা হয় যে তাদেরকে এই মুহূর্তে ভবন ত্যাগ করতে হবে, তাদেরকে ডিটেনশন সেন্টারের ভিতরে যাওয়ার সুযোগ আর দেয়া হয়নি। এই 3 জন কংগ্রেস সদস্য হচ্ছেন অ্যাঞ্জি ক্রেইগ, ইলহান ওমর এবং কেলি মরিসন। এই 3 জন যদিও যুক্তরাষ্ট্র হোমল্যান্ড সিকিউরিটির অধীনস্থ আইস ডিটেনশন সেন্টারে এর আগে এই কংগ্রেস সদস্যদের পরিদর্শনকালে বেশ কিছু সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হয়েছিল, এবং পরবর্তীতে একজন ফেডারেল বিচারক নির্দেশ দিয়েছেন যে কংগ্রেস সদস্যদের আইস ডিটেনশন সেন্টারগুলোতে অবাধে প্রবেশ করার সুযোগ দেওয়া উচিত। কিন্তু তা সত্ত্বেও মিনিয়াপলিস শহরে আজকে সেই ডিটেনশন সেন্টারে তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি, যদিও ভবনে প্রাথমিকভাবে প্রবেশ করতে দেওয়া ছিল, কিন্তু পরে আর যেতে দেওয়া হয়নি, তাদেরকে দ্রুত সেই
স্থান ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে আপনারা জানেন মর্টগেজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এবং ফেডারেল সরকারের যে মর্টগেজ প্রতিষ্ঠানটি রয়েছে যারা ঋণ প্রদান করে থাকে বাড়ি কেনার সময়, সেই ফ্রেডি ম্যাক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রে বর্তমানে মর্টগেজ সুদের হার 6% স্থিতিশীল রয়েছে বেশ কিছুদিন যাবৎ এবং এর ফলে বাড়ি কেনার ব্যাপারে চাহিদা বাড়তেও সহায়তা করছে এই 6% মর্টগেজ সুদের হার। এবং তারা বলেছেন যে গত বছরের তুলনায় ফ্রেডি ম্যাকের পক্ষ থেকে বলা হচ্ছে যে গত বছরের তুলনায় এবছর প্রায় 20% বেশি মানুষ বাড়ি কেনার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে, বাড়ি কেনার আগ্রহ প্রকাশ করেছে এবং প্রস্তুতি গ্রহণ করেছে। রিয়েলটর.কম এর ওয়েবসাইট থেকে আরো বলা হয়েছে তাদের প্রধান অর্থনীতিবিদ অর্থাৎ রিয়েলটর.কম এর প্রধান অর্থনীতিবিদ ড্যানিয়েল হেল বলেছেন যে সুদের হার কম হওয়ায় ক্রেতাদের বিশেষ করে প্রথমবারের মতো যারা বাড়ি কিনছেন তাদের আশাবাদের কারণটিও বাড়ছে। যদিও বাজারের পরিস্থিতি স্থান ভেদে অর্থাৎ জায়গা ভেদে নিউ ইয়র্কে একরকম, মায়ামিতে একরকম, লস অ্যাঞ্জেলেসে আরেক রকম, জায়গা ভেদে কিছু শহর অন্যদের তুলনায় ভালো সুযোগ দিচ্ছে বাড়ি কেনার ব্যাপারে এবং মর্টগেজ পাওয়ার ক্ষেত্রে। ইমিগ্রেশনের ব্যাপারে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি আপনারা জানেন পেনশন ফান্ডের একটি বড় অর্থ বিনিয়োগ করে থাকে নিউ ইয়র্ক সিটি প্রশাসন এবং এই বিনিয়োগ করার মূল দায়িত্বটি পালন করেন নিউ ইয়র্ক সিটি কন্ট্রোলার। এই কন্ট্রোলার পদে দায়িত্ব পালন করেছেন ব্র্যাড ল্যান্ডার, যিনি গত 31শে ডিসেম্বর তার মেয়াদ শেষ হয়ে যায় এবং তিনি বর্তমানে কংগ্রেসের একটি আসনে নিউ ইয়র্ক থেকে প্রতিনিধিত্ব করছেন প্রাইমারিতে, ডেমোক্রেটিক প্রাইমারিতে এবং ইতিমধ্যেই জোহরান মামদানির মেয়র নিউ ইয়র্ক সিটি মানুষ সমর্থনও আদায় করতে সক্ষম হয়েছে। কিন্তু আজকে একটি তথ্যে জানা গেল যে নিউ ইয়র্ক সিটির এই পেনশন ফান্ডের অর্থ ব্র্যাড ল্যান্ডার এমন একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন যে প্রতিষ্ঠানটি হচ্ছে ডেল্টা অ্যানালিটিক্স ফার্ম এবং তাদের পাল্টিয়ার সফটওয়্যার টেকনোলজিতে এই অর্থ বিনিয়োগ করা হয়েছে এবং এই পাল্টিয়ার সফটওয়্যার টেকনোলজি ব্যবহার করে আইস কর্তৃপক্ষ, ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্ট, নিউ ইয়র্ক সিটি পেনশন ফান্ডের অর্থে বিনিয়োগ করা একটি প্রতিষ্ঠানের সফটওয়্যার ব্যবহার করে যুক্তরাষ্ট্রে যারা অবৈধভাবে অবস্থান করছে কিংবা যাদের বৈধভাবে বসবাসের মেয়াদ ফুরিয়ে গেছে তাদের ট্র্যাক করার কাজে এই সফটওয়্যারটি ব্যবহার করছে এবং এই সফটওয়্যারটি নির্মাণের ক্ষেত্রে বিনিয়োগ করা হয়েছে নিউ ইয়র্ক সিটির পেনশন ফান্ড থেকে এবং এই পেনশন ফান্ড বিনিয়োগ করার ক্ষেত্রে সিদ্ধান্তটি নেওয়ার মূল দায়িত্ব ছিল নিউ ইয়র্ক সিটির সাবেক কন্ট্রোলার, যিনি মাত্র 10 আগে এই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন, সেই ব্র্যাড ল্যান্ডারের। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হোকুল প্রতি বছরই তার স্টেট অফ দ্য ইউনিয়ন যে অ্যাড্রেসটি দেন, সেই ভাষণটি দেন, সেই ভাষণে দিক নির্দেশামূলক কিছু বক্তব্য থাকেন নিউ ইয়র্ক স্টেটের পরবর্তী করণীয় বিষয়গুলোতে এবং সেই ধরনের একটি ভাষণ তিনি দিচ্ছেন আগামী সপ্তাহে এবং সেই ভাষণে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি তার নির্বাচনী প্রচারণার সময় যে বিষয়টি সবথেকে বেশি উল্লেখযোগ্য হিসাবে তুলে ধরেছিলেন, অন্যতম উল্লেখযোগ্য তিনটি বিষয় তিনি ধরেছিলেন আপনাদের অনেকেরই হয়তো স্মরণে আছে। একটি অ্যাফোর্ডেবল হাউজিং, আরেকটি ফ্রি বাস এবং আরেকটি ফ্রি চাইল্ড কেয়ার 2 বছর কিংবা তার বয়স কম বয়স্কদের জন্য। 2 বছর কিংবা তার বয়স কম বয়স্কদের জন্য ফ্রি চাইল্ড কেয়ার বিনামূল্যে শিশু সেবা প্রদানের ব্যাপারটি গভর্নর হোকুল অন্তত 2 বছরের জন্য নিউ ইয়র্ক স্টেট থেকে অর্থ প্রদানের সম্মতি দিয়েছেন। কিন্তু নিউ ইয়র্ক সিটিতে ফ্রি বাস প্রদানের ক্ষেত্রে তিনি অন্তত 1 বছর এই বিষয়ে কোনো মন্তব্য করতে সমর্থন দিতে সম্মত হননি। অর্থাৎ তার যে বাজেট বক্তব্য, স্টেট অফ দ্য ইউনিয়ন বক্তব্য, সেই নিউ ইয়র্ক সিটিতে ফ্রি বাস দেবার বাসের পরিষেবা দেবার যে বিষয়টি জোহরান মামদানির অত্যন্ত আকাঙ্ক্ষিত একটি কর্মসূচি, সেটিতে অন্তত এই বছর তার সমর্থন পাওয়া যাচ্ছে না, গভর্নরের সমর্থন পাওয়া যাচ্ছে না। অতএব দেখা যাচ্ছে অন্তত কমপক্ষে 1 বছর পিছিয়ে যাচ্ছে গভর্নর হোকুলের এই উল্লেখিত প্রস্তাবে সেটি না থাকায় মেয়র মামদানির বিনামূল্যে বাস সেবা দেওয়ার কারণ। তবে গভর্নর হোকুল আশাবাদ ব্যক্ত করেছেন যে তার অর্থ এই নয় যে এই বিনামূল্যে বাস প্রদানের বিষয়টি একেবারেই বাতিল করে দেওয়া হয়েছে, তা কিন্তু বাতিল করা হয়নি। অন্তত 1 বছরের জন্য সেটি বিবেচনায় রাখা হচ্ছে না। পরবর্তী বছরে নতুন কোনো চিন্তা ভাবনাও নিউ ইয়র্ক স্টেট এবং গভর্নর থাকতে পারে। তবে এখানে বলে রাখা দরকার
এবছর গভর্নরের নির্বাচনের বছর এবং এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন, নিউ ইয়র্ক স্টেটের গভর্নর, এবং যেখানে ক্যাথি হোকুল প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরেকটি বিষয় এবং আরেকটি বিষয় তিনি বলেছেন যে আহ, আহ, তবে তিনি অবশ্য একেবারে আশা ছেড়ে দেননি, আগামী বছর হয়তো এই বিষয়টি পুনরায় বিবেচনা করার আশ্বাস তিনি দিয়েছেন। তিনি বলতে চেয়েছেন যে এটি একেবারে বাতিল করে দেওয়া হয়নি। নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানি গতকাল বলেছেন শুক্রবার যে নিউ ইয়র্ক সিটিতে যে সমস্ত প্রতিষ্ঠান সন্ত্রাসবাদকে সমর্থন করে কিংবা সন্ত্রাসবাদের সমর্থনে সমাবেশ করে তাদেরকে নিউ ইয়র্ক সিটির পক্ষ থেকে কোনো প্রকার সহযোগিতা কিংবা সমর্থন দেওয়ার প্রশ্নই উঠে না। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি সমর্থনের কোনো স্থান আমাদের শহরে নেই এমন মন্তব্য করেছেন, কারণ একটি ইহুদি অধ্যুষিত এলাকায় হামাসপন্থী বিক্ষোভ অন্য নির্বাচিত নেতাদের সিটির এবং স্টেটের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। এর পরিপ্রেক্ষিতেই মেয়র মামদানি এমন মন্তব্য করেছেন। কুইন্সের কিউ গার্ডেন্স হিলস এলাকার একটি সিনেগাগ, ইহুদি সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান সিনেগাগে একটি ইসরায়েলি রিয়েল এস্টেট সংস্থা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের বিরুদ্ধে বৃহস্পতিবার রাত্রে বিক্ষোভ চলাকালীন সময় জায়ানবাদ বিরোধী কর্মীরা আমরা হামাসকে সমর্থন করি, আইডিএফ এর মৃত্যু হোক, ইনতিফাদা, জনগণের যুদ্ধ এবং অন্যান্য সহিংস ও বৈষম্যমূলক স্লোগান দেয় এবং এতে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। তবে বিক্ষোভ চলাকালে ইহুদি পাল্টা বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে স্লোগান দিয়ে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের সমর্থনে স্লোগান দেয় এবং বেশ কটু শব্দ ব্যবহার করে মেয়র মামদানির বিরুদ্ধে এবং জায়ানবাদ বিরোধী কর্মীদের অপমান ও উপহাস করে। মেয়র মামদানির প্রাথমিক বিবৃতিতে কোনো পক্ষকেই অবশ্য বিশেষভাবে উল্লেখ করা হয়নি, যদিও তবে ইহুদি বিদ্বেষের বা হামাসের কথাও সেখানে বলা হয়নি। টাইমস অফ ইসরায়েলের সাথে তার মুখপাত্র, তার মেয়র মামদানির মুখপাত্র শেয়ার করা একটি বিবৃতিতে মামদানি বলেছেন, গত রাত্রে কিউ গার্ডেন হিলস অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে কিউ গার্ডেন হিলসে আমরা যে বাগাড়ম্বর কার্যকলাপ দেখেছি এবং শুনেছি তা ভুল এবং আমাদের শহরে অর্থাৎ নিউ ইয়র্ক সিটিতে এর কোনো স্থান নেই। মেয়র মামদানি আরো বলেন, গত রাতের বিক্ষোভ অর্থাৎ বৃহস্পতিবার রাতের বিক্ষোভ পাল্টা বিক্ষোভের বিষয়ে আমার টিম এনওয়াইটিটির সাথে নিবিড় যোগাযোগ রাখছে। আমরা সকল উপাসনালয়ের প্রবেশ ও প্রস্থানের সময় নিউ ইয়র্কবাসীদের নিরাপত্তা এবং সেই সাথে বিক্ষোভ করার সাংবিধানিক অধিকারও নিশ্চিত করতে থাকবো। মামদানি সোশ্যাল মিডিয়া পোস্ট করা একটি পরবর্তী মন্তব্য আরো স্পষ্ট ছিল, যেখানে অবশ্য বলা হয়েছে একটি সন্ত্রাসী সংগঠনের সমর্থনে স্লোগানের কোনো স্থান আমাদের এই নিউ ইয়র্ক শহরে নেই। নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানি ঘোষণা দিয়েছেন যে তিনি নিউ ইয়র্ক সিটির জনসাধারণের ব্যবহারের জন্য বাথরুমগুলিতে সমৃদ্ধ করার জন্য বাথরুমগুলোকে আরো উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে আরো $4 মিলিয়ন বিনিয়োগ করা হবে এবং তিনি এই ঘোষণাটি দেওয়ার সময় তিনি বলেছেন যে আর দেরি নয়, এখনই আমাদের এই কাজটি শুরু করা উচিত। মামদানি অ্যালংসাইড আদার সিটি অফিসার, আরো অন্য সিটি অফিসারদের সাথে মিলে বলেছেন যে এই কর্মসূচি ঘোষণা করতে তিনি বলেছেন যে নিউ ইয়র্ক শহরে ব্যবহারযোগ্য জনসাধারণ ব্যবহারযোগ্য বাথরুম গুলো হাই কোয়ালিটি অর্থাৎ উচ্চ মান সম্পন্ন এবং মডিউলার সহজে ব্যবহারযোগ্য বাথরুম হবে এবং যেগুলোতে আপনার পানির বোতল নিয়ে গেলে সেগুলোতে পানি ভর্তি করার সুযোগ পাওয়া থাকবে সে কথা তিনি বলেছেন। নতুন বাথরুম গুলোতে রেস্টরুম গুলোতে তিনি সেই বিষয়টি আজকে স্পষ্ট করে উল্লেখ করেছেন যে সেখানে বর্তমানে ফিল্টার পানীয় ভর্তি করা যাবে। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। আপনাকে যে বিষয়গুলো আপনি তুলে ধরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে সবচেয়ে বড় যে বিষয়টি এখন সামনে আসে যে অনেক কিছু আলোচনা হচ্ছে, তার মধ্যে থেকে ইরানের বিষয়টিও সবাই এখন তাকিয়ে আছে, কারণ ইরানে যে ঘটনাগুলো ঘটছে আপনি একজন দূর থেকে অবজার্ভ করছেন। ইরানের বিষয়টা নিয়ে যদি দর্শকদের কিছু একটা বলতেন। না, ইরানের বিষয়টা প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে সমর্থন দিয়েছেন, বলা হচ্ছে এতে
যারা বিক্ষোভ করছে তারা কিছুটা শক্তি সঞ্চার করবে, তবে এটি সরকার উৎখাতের জন্য যথেষ্ট কিনা সেই বিষয়টি এখনো বলার সময় আসেনি। তবে প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য আরেকটি কথা বলেছেন, তিনি রেজা পাহলেভির যে সমস্ত বক্তব্য আছেন, ইরানের সাবেক শাহর পুত্র যিনি, যে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে, তার প্রতি কিন্তু তিনি কোনো ধরনের সমর্থন এখনো ব্যক্ত করেননি। আপনাকে বলবো যে সার্বিকভাবে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে কিভাবে দেখছেন? যুক্তরাষ্ট্র এই ইরানের পরিস্থিতি নিয়েও কিন্তু কথা বলছে। এই কথাগুলোকে কতটুকু যৌক্তিক বা আন্তর্জাতিকভাবে কতটুকু না, ডিপ্লোম্যাট? সেই বিষয়ে মন্তব্য করার সময় আসেনি। প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থন দিচ্ছেন ইরানি বিক্ষোভকারীদের, কারণ যুক্তরাষ্ট্র তো চাইতেই পারে ইরানের বর্তমান সরকারের পতন, কারণ এর আগে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যে বিষয়টি, বিশেষ করে প্রেসিডেন্ট কাটার আর যে ইরান যুক্তরাষ্ট্রের যারা জিম্মি ছিল তাদের উদ্ধার করার কাজে ব্যর্থ হয়েছিলেন, এবং সেটিতে সেই সময় যে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে পরাজয়ের অন্যতম কারণও ছিল 1980 সালে কাটারের সেটি। ইরানের সেই সময় 1980 সাল, তার থেকে প্রায় 45-46 বছর পার হয়েছে, এবং যুক্তরাষ্ট্র ইরানের অবস্থা পরিবর্তন করার মতো একটা অবস্থায় ইরানের বিক্ষোভকারীদের এই বর্তমান সরকার উৎখাতে সমর্থন দিচ্ছে। এটা তো অস্বাভাবিক কোনো ঘটনা নয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির দিক থেকে খুবই স্বাভাবিক একটি ব্যাপার। আপনাকে ধন্যবাদ। আমাদের এই আয়োজনে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। তো এখন আমাদের সাথে ইব্রাহিম চৌধুরী খোকন আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ শওকত আলী। আপনাদের দুজনকে ধন্যবাদ। নাজমুল হাসান, আপনি আমাদের সঙ্গেই থাকুন, কারণ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। ইব্রাহিম চৌধুরী খোকন, আপনি দেখছেন সার্বিকভাবে যুক্তরাষ্ট্রের অবস্থা। আজকেও আইসির একটি অভিযান হয়েছে, সেটা আপনি হয়তো আপনার নজরে এসেছে কিনা জানি না। একটি পেট্রোল পাম্পে আইস সদস্যরা প্রশ্ন করতে গিয়েছিল একটা নাগরিককে, এবং তার নাগরিকত্বের জন্য যে আইডেন্টিটি সেটা দেখার চেষ্টা করছিল, এবং আমরা ভিডিও ফুটেজে যেটা দেখেছি 4-5 থেকে স্থানীয়রা অর্থাৎ চলে আসে এবং আইস সদস্যরা সেখান থেকে চলে যায়, এবং জনগণের মধ্যে এক ধরনের বিক্ষোভ দেখা যাচ্ছে। শুধু যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় এই বিক্ষোভটা দেখা যাচ্ছে। তো আইসকে নিয়ে অনেক ধরনের সমালোচনা আছে, আলোচনাও আছে। সার্বিকভাবে পরিস্থিতিটাকে আপনি কিভাবে অবজার্ভ করছেন? ধন্যবাদ। মানে এটা সার্বিকভাবে তো দেখার কিছু নেই। আইস সারা যুক্তরাষ্ট্র জুড়ে তল্লাশি চালাবে, এটা এই ধরনের ঘোষণা আছে। এখন ফেডারেল আপনার কর্তৃপক্ষ তারা যদি কোথাও যায়, সেখানে বাধা দেওয়া হয়, এটার কনসিকুয়েন্স আছে। আমরা দেখলাম আজকে থেকে 3-4 দিন আগে যে মিনিয়াপোলিসে একজন হত্যাকাণ্ডের শিকার হলেন। তো কিন্তু নিউ ইয়র্কের মতো জায়গা, যেখানে ধরেন অনেক বেশি আমরা বলি এটা অভয়ারণ্য, সেঞ্চুয়ারি সিটি, এই সেঞ্চুয়ারি সিটিতে মানে এখানে স্থানীয় কর্তৃপক্ষ কতটা সেই সহযোগিতা আছেন, এটা একটা খুব কঠিন গ্রে লাইন। এবং আমি আমাদের যারা আমাদের অভিবাসীদের বলবো যে এইসবের ধারে পাশে না যাওয়াই ভালো। এখন যারা প্রতিবাদ কি এদেশে, আসতেছে? তারপরেও যুগে যুগে মানুষ প্রতিবাদ ডিউরেশন করেছে, হচ্ছে না, ম্যাচ মানুষ করতেছে তো ডিউরেশন। কি মেস করতেছেন, আপনি যে শুনতেছেন না, আপনার এগুলা টেকনোলজি গুলা ঠিক করেন। এখন এই দেশের মানুষ নানান নানান সমস্যায় পড়ে, মানুষ আবার ঝুঁকি নিয়ে লড়াই করে, এটা আমরা দেখেছি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে মানুষের ম্যান্ডেট নিয়ে আসছেন, এবং সেই ম্যান্ডেটটা কি ইমিগ্রেশন নিয়ন্ত্রণ করা, ইমিগ্রেশনকে একটা আইন অনুযায়ী নিয়ে আসা, এই ব্যাপারে তো আমাদের কারো দ্বিমত নাই। এখন এদেরকে ধরবে কে? এগুলো তো আপনি আমি ধরতে পারবো না। আইস, ফেডারেল এজেন্ট, এবং এদের কাজকর্মে বাধা দেওয়ার ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে, যেখানে বেশি মানুষ অভিবাসী তারা প্রতিরোধী হয়ে উঠেছেন, কারণ এটা তাদের জীবন মরণের সমস্যা। সেই ক্ষেত্রে মানে এই ধরনের মানে আচার আচরণ করার মধ্য দিয়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে, সেখানে সহিংসতা হবে, গুলাগুলি হবে, এবং আইসকে প্রচন্ড ক্ষমতা দেওয়া হয়েছে। এই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আগে আমার জানা মতো এখানে শওকত আলী ভাই আছেন, তিনি আমার আগে থেকে প্রবাসী, এবং তিনি একজন মানে বিজ্ঞ বুদ্ধিজীবী। তিনি বলবেন আমাদের জীবদ্দশায় বা আমাদের অভিবাসন জীবনে আইসকে এত ক্ষমতাশীল বা আমরা কখনোই দেখি না। কিন্তু তারপরেও আইনের মধ্য থেকে প্রতিবাদ করা যায়, এবং আপনাকে যে কেউকে, আমি আপনি নাগরিক হইলে আমাদের প্রশ্ন করার অধিকার
এদেশের ফেডারেল কর্তৃপক্ষ, আপনি উত্তর না দিতে পারেন, সেখানে আপনি নীরবতা অবলম্বন করতে পারেন, আপনি আইনজীবীর সাহায্য চাইতে পারবেন, কিন্তু মানে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। দিন সবসময় সমান যায় না, এখন একটা কঠিন সময়। এখন আমরা ফেসবুকে বসে বা আমাদের এই এখানে টেবিলে বসে আমরা অনেক কিছু বলতে পারি, বাস্তবতা অনেক কঠিন। এবং যারা নিউ ইয়র্কে আছেন, নিউ ইয়র্ক যেমন একটা বড় টার্গেটের জায়গা, সেখানে ধারণা করা হয় যে প্রচন্ড আহ অভিবাসীরা আছেন যাদের নথিপত্র নাই বা যাদের নথিপত্রতে সমস্যা আছে, এবং এগুলো আইস যে টার্গেট করবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখানে আপনার এই মামলানি সাহেবও বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। হয়তো মানে এটা এইসব বিষয়ে আমাদের নজর রাখতে হবে। এবং আমি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বাংলাদেশি অভিবাসী যারা, আমরা মনে করি না যে একজন অভিবাসীও যিনি অভিবাসন প্রত্যাশায় আমেরিকা আছেন তার এই প্রত্যাশা বিঘ্ন ঘটুক। মানে আমরা নিজেরাও অভিবাসী, কিন্তু যখন আইন শৃঙ্খলার প্রশ্নে আপনি কি আইন মানবেন? ইয়েস। আপনি কি মিথ্যা কথা বলেছেন, এই মিথ্যার পক্ষে কি আপনি দাঁড়াবেন? না, কেউ দাঁড়াবে না। এটা আপনার একান্ত নিজস্ব মিথ্যা, একান্ত নিজস্ব উদ্যোগ। সুতরাং ঢালাও ভাবে আমরা হ্যাঁ অভিবাসনের পক্ষে, কিন্তু আমরা আবার অর্ডারলি অভিবাসনের পক্ষে। আইন মেনে আপনাকে থাকতে হবে, এবং আপনার আইনের যদি কোনো ফাঁক ফুকর থাকে, আমাদের বহু পরিচিত লোক আছেন তারা সিটিজেনশিপ পেয়ে গেছেন, কিন্তু তাদের এই সিটিজেনশিপের পিছনের স্টোরি গুলা এতদিন নাজমুল ভাই প্রায় প্রতিদিনই এই অনুষ্ঠানে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে মানে এই যুক্তরাষ্ট্রের অনেক মানে অনেক গ্রন্থিত বিষয়গুলা আগে সেভাবে নথিভুক্ত করা হয় না ডিজিটালি। কোথাও থাকলে আরেক গ্রুপের আরেকটা বিভাগের সাথে যোগাযোগ ছিল না। এখন আপনি কি অ্যাসাইলাম সিক করছেন, আমি কি অ্যাসাইলাম সিক করছি, এগুলো এআই একসাথে বের করে ফেলবে। সো এগুলো বের করে তারা নানান ভাবে দেখতেছে যে বিরাট জালিয়াতি রয়েছে, আপনার তথ্যে ফাঁক ফুকর আছে, কখনো আপনি এক জায়গায় এক কথা বলেছেন, অন্য জায়গায় আরেক কথা বলেছেন। এইসবের ফাঁক ফুকর শুধু যে এটা আমরা যে অভিবাসী বাংলাদেশি তারা না, অন্যান্যরা সব অভিবাসীরা এখন প্রচন্ড চাপের মধ্যে আছে। এবং এই চাপের মানে এই চাপ থেকে আমরা কতদিনে বাঁচবো বা এই চাপ কি সহজ হবে খুব নিকট ভবিষ্যতে আমরা জানি না। তো আরিফ, আমি এটাই বলতে চাই, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা যেহেতু অভিবাসী সমাজকে রিপ্রেজেন্ট করি, আমাদের সমস্ত অভিবাসীরা ঠান্ডা মাথায় নিজের পরিস্থিতি সবাই নিজে মোকাবেলা করবেন। অবশ্যই আমরা একে অন্যের প্রতি সহানুভূতি দিয়ে দাঁড়াবো, কিন্তু নিজের জানটা বাঁচানো প্রথম। নিজের অভিবাসনের কোনো ত্রুটি থাকলে সেটা নিয়ে দাঁড়ানো খুবই জরুরি। এবং প্রত্যেকের আইনগত প্রতিরক্ষার দায়িত্ব প্রত্যেকের নিজস্ব। তো আমি মনে করি এই ব্যাপারে আমরা এখন চূড়ান্ত সতর্কতা অবলম্বন করব। আমি এখানে শেষ করছি। আরিফ, ধন্যবাদ। আপনি কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন, কারণ আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি সঙ্গে তো থাকতে চাই আপনাদের, আমাকে তো সঙ্গে অনেকে রাখেন না, যেমন ডাক্তার শওকত আলী এর মধ্যে একজন। জি ধন্যবাদ, আমি আসি, থাকার চেষ্টা করব। আপনার কিন্তু দর্শক আছে, কারণ আপনি নিয়মিত কথা বলেন এবং দর্শকরাও কিন্তু মানে আপনার কথা উপভোগ করে। জি, আমার জন্য ভালোবাসার ফুলের মালা যেমন নিয়ে আসেন, লাঠি সোটা নিয়ে ওনারা উপস্থিত, এবং দুই পক্ষ আমার চেনা। ইব্রাহিম চৌধুরী আমার প্রিয় ছোট ভাই, এক সময় রাজনৈতিক সতীর্থ, আমি তাকে পছন্দ করি। মাঝে মাঝে যখন ইব্রাহিম চৌধুরী লাইনের বাইরে যাই, তখন একটু সোজা করে নিয়ে আসার চেষ্টা করি। দ্যাটস অল আই ডিড, ব্রাদার, বাট আই লাভ ইউ। থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার টু ইউ এন্ড অল। আমি কিন্তু শুধু একাই ইব্রাহিম ভাই কথাটি বললাম, বিষয়টা এরকম না। এখানে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর শওকত আলী, যার আলাদা একটা পরিচিতি আছে এবং কমিউনিটি প্রিয় মুখ হিসেবেও পরিচিত আছে, তিনিও কিন্তু আপনার প্রশংসা করলেন। অতএব আপনি আপনার জায়গা থেকে একটা আলাদা অবস্থান নিয়ে আছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। জি, আমি একটু বললেই, ডক্টর শওকত আলী শুধু মানে একজন অর্থনীতির অধ্যাপকই না, তিনি নিজের অর্থনীতিটাও ভালো বুঝেন, এবং এই ব্যাপারে তিনি সফল। আমরা বহু অর্থনীতিবিদরে দেখছি যে দারিদ্র্যের মধ্যে জীবন কাটিয়ে দিতে, কিন্তু অর্থনীতির সূত্রটা, সেই ক্ষেত্রে ডক্টর শওকত আলী নিজে যেমন অর্থনীতি বুঝেন, সমাজের জন্য, দেশের জন্য, আবার নিজের অর্থনীতির ব্যাপারেও তাকে মানে 10-এ 10ই দেওয়া যাবে। জি, আমি আশা করি যা বুঝাতে চাইলাম সেটা শওকত আলী বুঝলেই হবে। অনেক অভিবাদন। এবং সততই বলেছেন, আমরা মুক্তিযুদ্ধ স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা যে সাম্যের সমাজ দেখতাম, সেই সাম্য সমাজ শওকত আলী ভাইদের হাতে এখন হয়তো নিকটবর্তী হাতছানি, কিন্তু আমাদের কাছে এখনো দূরের গদ্য।
এগুলা নিয়ে নিশ্চয়ই তিনি কথা বলবেন। জি, আপনাকে আপনাদের দুজনকেই আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে একটু কথা বলবো। আমি প্রথমে ডক্টর শওকত আলী আপনার কাছে আসব এবং সেটা রিলেটেড ইব্রাহিম চৌধুরী খোকন আপনিও কথা বলবেন। খুব স্বাভাবিকভাবে নিউ ইয়র্কে বিভিন্ন বড় যেগুলো আছে কোয়েন্স, ব্রুকলিন কিংবা হিলসাইডে যে বাঙালি সুপার শপগুলো তো আছে, সেখানে খুব স্বাভাবিকভাবে ঘোরাফেরা করলে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের বিষণ্ণতা দেখা যায় জিনিসপত্র কেনাকাটার সময়। এই যে অর্থনৈতিক অবস্থার উপরে মানুষের মনে কিন্তু এক ধরনের বিরূপ প্রভাব অলরেডি দেখা যায়, যে অনেক পণ্যমূল্যর যে ট্যারিফের কারণে যে দামের বেড়ে যাওয়া, পাশাপাশি নিজের আয় ইনকামের উপরেও কিন্তু এক ধরনের ভারসাম্যহীনতা লক্ষ্য করা যাচ্ছে। তো আপনি কি এই মুহূর্তে টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে দর্শকদের জন্য আপনারা দুজন যদি আপনাদের ওপিনিয়নটা দেখেন যে সামনের দিনগুলোতে করণীয় বা বর্তমানে এই অবস্থা থেকে আসলে উত্তরণীয় উপায় কি? ধন্যবাদ। আপনার আমাদের সমস্ত দর্শক শ্রোতাদের শুভেচ্ছা, ভালোবাসা দেওয়ার পরে একটা কথা আমি একটু ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, সেটা হচ্ছে আক্তার ভাই ইব্রাহিম চৌধুরীরও খুব আপনজন। আমি আক্তার ভাইকে খুব শ্রদ্ধা করতাম। তিনি ইন্তেকাল করেছেন ভেরি রিসেন্টলি। আমরা বহু টক শো করেছি বহুদিন থেকে। আল্লাহ পাক আক্তার ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুক, এই কামনা আমরা করি। বহু সুন্দর কথা বলেছেন যতদিন বেঁচে ছিলেন তিনি। দেশ এবং জাতি নিয়ে কথা বলতে কখনো পিছু পা হতেন না। আল্লাহ পাক তাকে তার আত্মার বিদেয়ী আত্মার মাগফিরাত আমরা কামনা করছি। হ্যাভিং সেড দ্যাট, আপনার যে প্রশ্ন, আপনি কথাটা ঠিকই বলেছেন। আমরা অর্থনীতি সাথে এটা একটা সাইকোলজির একটা সম্পর্ক আছে, হিউম্যান সাইকোলজি। এবং আমরা যে ইনভেস্টমেন্ট গুলো পড়াই বিভিন্ন ইউনিভার্সিটি বা ইন জেনারেল প্র্যাকটিক্যালি, এই হিউম্যান সাইকোলজিটা কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমরা একটা সুন্দর কথা বলেছেন। আপনি দেখবেন স্টক মার্কেট, শেয়ার মার্কেট যখন এই বিষয়গুলো হয় তখন কিন্তু ঘটনা ঘটেনি। মনে করেন আপনার ভেনেজুয়েলা থেকে তেলটা চুরি করে নিয়ে আসা হবে, এবং এখানে দুই ধরনের সাইকোলজি আছে। কেউ কেউ হয়তো বলবেন যে যেহেতু এটা চুরি করে নিয়ে আসা হচ্ছে, এখানে যে স্টক শেয়ার মার্কেট যেগুলো যারা ইনভেস্টর আছে তারা চিন্তা করবে যে আমি অনৈতিক কাজে যাব না। এটা কিন্তু একটা সাইকোলজি। আবার কেউ কেউ মনে করবেন যে না, কার কি হচ্ছে না হচ্ছে আমি জানি না, যেহেতু এটা চুরি করে নিয়ে আসা হচ্ছে, আমি অয়েল স্টক যদি এখন কিনি দাম খুব কম হবে, পরবর্তীকালে এর দামটা আমি উচ্চ দামে এই শেয়ার গুলো বিক্রি করতে পারবো। সেটা একটা সাইকোলজি। আর আপনি যেটা বলছেন, দেখেন আমরা অনেক সময় একটা কথা বলি, চাইল্ড সাইকোলজিতে আসে এটা, যে যখন কোনো বাচ্চাকে স্কুলে দেওয়া হয় তখন যদি এই বাচ্চার বাপ মার নিজস্ব বাড়িঘর থাকে, প্যারেন্টের, এই ছেলেটার চাল চলন, কথাবার্তা, স্ট্রেংথ, বুদ্ধিমত্তা, তার গঠন প্রক্রিয়া, তার লিডারশিপ কিন্তু ডিফারেন্ট হয়। এবং যে ছেলেটার এগুলো নাই, মানে দুরবস্থার ভিতর দিয়ে কারোর পরে ডিপেন্ড করে যখন সে বড় হয়, দেখা যায় অনেক ক্ষেত্রে একটু বিকাশ, আবার অনেক ক্ষেত্রে একটা ভেরি চ্যালেঞ্জিং অবস্থার ভিতর দিয়ে যখন যায় তার পরিস্থিতিটা একটু অন্যরকম হয়, যদি সে চ্যালেঞ্জটা নিতে চায়। আবার অনেকেই আছে যে এটা থেকে পিছু চলে আসে। তা আপনি যে কথাগুলো বলছেন যে আমরা বাংলাদেশের মানুষ যারা বিভিন্ন এলাকায়, আপনি ব্রুকলিন, কুইন্স, ব্রঞ্জ সব বড়তে যারা আছে, এদের মানসিক অবস্থার পর একটা চাপ রয়ে গেছে। মেইন একটা ইকোনমিক ফ্যাক্টর। সেটা হলো যে মনে করেন আপনি এখনই দেখেন জানুয়ারি থেকে আপনি 1% করে আপনার, এটাকে তারা বলছে ট্যারিফ, যে দেশে যদি আপনি টাকা পাঠান সোনালী এক্সচেঞ্জ তার ফেরি পাঠাতে, এখন আপনাকে তাদেরকে দিতে হবে 1% আপনাকে দিতেই হবে। তা আপনি যদি 2000 দেন, দেখেন আপনার কত টাকা লাগবে, আপনার 20 টাকা লেগে যাচ্ছে। তা আমাদের দেশের মানুষ তো অনেকেই পাঠায়, দেশে বিভিন্ন প্রজেক্ট আছে, ভাই বোন আছে,
ডোনেশন আছে, সবকিছু মিলে দেখা যাচ্ছে যে এইবার টাকা 3-4 হাজার টাকা দিতে হলেই 40 টাকা তাকে দিতে হচ্ছে। প্লাস আপনার হয়তো গভর্নমেন্ট যদি ফি চার্জ করে যে কোনো একজন লোক তো তার মনের ভিতরে শান্তি থাকার কথা না, যেটা উপরোক্ত একটা বার্ডেন তার উপরে চেপে চেপে গেল। আবার বাজার ঘাটে যখন যাবেন তখন আপনি দেখবেন যে ইনকামের সাথে তার এক্সপেন্সের কোনো রকম সম্পর্ক নাই। তার দিন দিন ইনকাম আপনি এক্সপেন্স বেড়েই যাচ্ছে সব ধরনের, কিন্তু আপনার দেখেন তার ইনকাম নাই। এটা একটা সাইকোলজি। আরেকটা হচ্ছে কি জানেন, হোয়াট ইজ দ্য ফিউচার? এটা কিন্তু একটা ফিউচার সাইকোলজি মানুষের, যে আমি এখন এই অবস্থায় আছি, এই অবস্থা থেকে উত্তরণ আমার হবে অতি শীঘ্রই, 2 মাস 3 মাস 4 মাস, এমনকি আপনার বছর পরে হতে পারে। কিন্তু আমরা যেটা দেখছি, শুধু আমাদের কমিউনিটি না, কিন্তু এটা এটা স্প্যানিশ, ল্যাটিন আমেরিকান তো লোকজন যা আছে, কারো যারা আছে আফ্রিকান আমেরিকান, তারাও কিন্তু এই সাইকোলজিতে ভুগছে। এবং এর ফলে হয় কি দেখেন, হোমলেস তো বাড়বে, আর হোমলেস যদি বাড়ে রাস্তাঘাটে চলাচল কিন্তু অসহনীয় হয়ে দাঁড়াবে। চুরি, ডাকাতি, পকেটমার, পকেট থেকে ছিনিয়ে নিয়ে মারধর, এমনকি হত্যাকাণ্ড হয়ে যেতে পারে। এই বিষয়টা আপনি যে কথাটা বললেন, এটা আমাদের সাইকোলজির একটা বিষয় আছে। অর্থাৎ আমরা কেউ বলতে পারছি না যে হোয়াট উইল নেক্সট 2 উইকস, যেভাবে ঘটনাগুলো এমন করে আপনার ধাবিত হচ্ছে বা তাদের পিছনে বাড়ি দিয়ে এমন ভাবে দামড়ানো হচ্ছে যে আমরা নিজেরাও, আমাদের হিউম্যান ক্যাপাসিটি তো একটা আছে, লিমিটেড ক্যাপাসিটি, সেখানে আমরা অনেক সময় তাল মেলাতে পারছি না। আমাদের ছেলে মেয়ে আছে, আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলো দেখেন, হায়ার এডুকেশন তো প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতোই। একটা বাচ্চাকে যদি আপনি আন্ডার গ্রাজুয়েটে দেন, যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি যদি দেন, আপনার মিনিমাম $60,000-70,000 আপনাকে খরচ করতেই হবে, তাও মিনিমাম। কিন্তু শুধু টিউশন ফি, আর আপনি যদি অন্যান্য যা খরচ আছে, তাহলে কিন্তু আপনার ভাবতে হবে যে আমার আর লেখাপড়া কোনো কোনো দরকার নাই। অন্তত সাধারণ গভর্নমেন্ট কিন্তু যে লোন দিত, সেই লোনটা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং এটা লিমিটেড অ্যামাউন্ট। যেমন মেডিকেল কলেজে করতে হলে প্রায় আনলিমিটেড ছিল, মিলিয়নস অফ ডলার তারা লোন নিতে পারতো। এই সুযোগগুলো বন্ধ হয়ে গেছে। ফলে হচ্ছে কি, আমাদের এই সমাজটাকে এখন তৈরি করা হবে বেসড অন বেসিক্যালি প্রাইমারি এডুকেশন আর ম্যাক্সিমাম হাই স্কুল এডুকেশন, কারণ এগুলো ফ্রি পাওয়া যায়। ফলে আমরা বিভিন্ন ভাবে পর্যদস্ত হচ্ছে সাইকোলজিক্যালি, এবং এটার ইকোনমিক ইম্প্যাক্ট হবে আমাদের প্রোডাকশন, আমাদের জীবনযাত্রা। আপনি দেখেন বাংলাদেশে বহু লোক ফিরে চলে গেছে, প্রত্যেকদিন আমি দেখি যারা চলেই যাচ্ছে বিভিন্ন কারণে। এই পরিস্থিতি কিন্তু সবসময় ছিল না, কারণ মানুষ তো একটা আশা নিয়ে বাঁচে। তো ফলে বাংলাদেশের মানুষদের প্রতি ইব্রাহিম চৌধুরী এই কথাগুলো বলেছেন। আমি সে জিনিসটা বলতে চাই, যেহেতু আমরা অনেকদিন আছি এই দেশে, আমি তো সিন্স 1981 কলাম্বিয়া ইউনিভার্সিটি আছি, হায়ার এডুকেশন থেকে শুরু করে সব লেভেলের এডুকেশনের সাথে আমি জড়িত ছিলাম। আমার মনে হয় যে আমাদের অত্যন্ত সহনশীল হতে হবে, পরস্পর কোনো গোলমালের কোনো প্রয়োজন নাই। বিভিন্ন অনুষ্ঠানে যে অর্থ, যে পরিমাণ আমরা খরচ করি বিভিন্ন ভাবে, সেগুলোর প্রয়োজন নাই। এবছর আমরা হয়তো বনভোজন পিকনিকটা বাদ দিলে আরো ভালো লাগে। দেশের মানুষ গরিব যারা আমাদের দেশে, তাদেরকে অবশ্যই আমাদের সাহায্য সহযোগিতা করতে হবে। এবং সব থেকে বড় কথা হলো যে আপনি অপচয় করবেন না। আপনার কেউ আছে, কোনো প্রতিবেশী খুব বড় লোক, বা তার কিছু আছে, বাঙালি আছে, ফুটানি আছে, বহু রকম আছে, তার সাথে আপনার কম্পেয়ার করার কোনো প্রয়োজন নাই। আপনি যা আপনি তাই, কারণ আপনি নেক্সট কি হবে আপনি কিছু বলতে পারছেন না। জি। আপনি কিন্তু অলরেডি আপনার সাইকোলজিক্যালি যে কথাটা আপনি বলছেন, আমরা কিন্তু বিভিন্ন ভাবে পর্যদস্ত হচ্ছি। আমরা ফলে মানসিক প্রেশারটা আমাদের উপরে অনেক বাড়ছে। জি। আর যখন এটা হয়, তখন কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি, ন্যাশনাল প্রোডাক্টিভিটি। আমরা আবারও আপনার কাছে আসবো, কারণ আপনি অর্থনীতির ভাষায়, দার্শনিকের ভাষায় প্র্যাকটিক্যালি অনেক সুন্দর করেই ব্যাখ্যা করছেন। তো ভেনেজুয়েলার এই তেলের নিয়ন্ত্রণ নিয়ে এবং দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক বাজারে যে দরপতন, এগুলো নিয়েও আপনার সাথে কথা বলবো। তার আগে একটু আমি ইব্রাহিম চৌধুরী খোকন ভাইয়ের সাথে কথা বলতে চাই।
খোকন ভাই, খুব স্বাভাবিকভাবে আপনার লেখনীর মধ্য দিয়ে অনেক কিছুই চলে আসে। আপনি সোশ্যাল মিডিয়াতে নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে লেখেন এবং সেই লেখাগুলোর মধ্যে মানুষের যে সার্বিকভাবে জীবনের রূপ রেখা থাকে সেগুলো চলে আসে। তো এই মুহূর্তে যারা এই অনুষ্ঠানটি দেখছে অনেকেই এই মানুষের জীবনযাপনের যে ব্যয় বেড়ে যাওয়া, অনেকে কিন্তু অলরেডি রিপা, সাব্বির সহ অনেকে আমি দেখছি যে অনেকে কমেন্টস করেছে যে আসলে এই বিষয়টার মানে পরিণতি কি বা আসলে কি হতে যাচ্ছে। এরকম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলতে থাকলে মানুষের জীবনে তো একটা নাভিশ্বাস চলে আসবে। তা আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, তো এরকম পরিস্থিতি বাঙালিদের মানে সুপার মলগুলোতে গেলে যে এক ধরনের নাভিশ্বাস, এরকম কি আপনি কখনো দেখেছেন কিনা? এবং আপনি কি মনে করেন এরকম পরিস্থিতি যদি চলতে থাকে মানুষের আয় ব্যয়ের ভারসাম্য কতটুকু ঠিক থাকবে? আরে অনেক ধন্যবাদ, প্রশ্নটা খুব খুব জটিল। শুনেন, আমার প্রায় 4 দশক হয়ে গেছে, আর শওকত আলী ভাই একটু বেশি। কখনো ওই যে শওকত আলী সাহেবরা নাকের তেল দিয়া বা আমরা নাকের তেল দিয়ে 4 দশকে কোনোদিনই আসিলাম না। আমেরিকা একটা অস্থির জায়গা, সেখানে আমাকে সবসময় এই বাজারের সাথে দৌড়াইতে হয়েছে। শওকত আলী ভাই যদি তার কথাটা আমরা রিক্যাপ করি, যে আমরা অর্থনীতি নানান বক্রপথের মধ্য দিয়ে যায়। এখন এই অর্থনীতির প্রফেসরের বক্তৃতা তো আমরা ক্লাসরুমে শুনতেছি না, টেলিভিশনে শুনতেছি। এখন একটা খারাপ বাঁকে আমরা আছি। এই খারাপ বাঁকে আপনি কি করতে পারেন? আপনি কি এখন মানে আমাদের আমাদের লোকজন শুনেন, আমি গাড়ি চালাই, আমি রেস্টুরেন্ট চালাই, আমি গৃহিণী, আমি ডোনাল্ড ট্রাম্প কেমনে অর্থনীতি চালাবে এই ব্যাপারে পরামর্শ দেওয়া শুরু করি। আমার কাজটা হচ্ছে যে আমি কিভাবে আমার জীবনকে নিয়ন্ত্রণ করব। এই যে ডক্টর শওকত আলী বললেন যে আপনি সাশ্রয় করেন, আপনি আরেকজন কি করতেছে, আরেকজন কি গাড়ি কিনতেছে, আরেকজন কি মানে ব্যাগ কিনতেছে, ওইটা না করে এই সময় আমাদের এই অর্থনীতিতে যে সাশ্রয়ী পদক্ষেপ ব্যক্তিগতভাবে বা আমাদের মহান একজন অর্থনীতিবিদ বাংলাদেশের প্রয়াত সাইফুর রহমান সাহেব প্রায় বলতেন, এই যে সাশ্রয় সংস্কৃতি আপনার আচলে না। আমরা আমেরিকা এসে মনে করি যে এখানে বিত্ত বৈভবের দেশ আসছে, এবার আপনিও মার্সিডিজ গাড়ি দৌড়ান, আমিও এটা পাশে দিয়ে পারলে গিয়ে আরো মানে মর্গেজ একটা মাসে বাড়াইয়া মানে আপনার সামনে একটা হর্ন দিলে নিজেকে বাবু বেরি। কিন্তু এগুলা আমেরিকার, আপনি প্রান্তিক আমেরিকা যান, এগুলা শুধু আমাদের কমিউনিটিতে। আপনি প্রান্তিক আমেরিকা যান, কে কোন গাড়ি চালাইলো, কে কোন পোশাক পরলো, এটা নিয়ে তাদের কোনো প্রতিযোগিতা নাই, বিকজ তারা অর্থনীতির এই সময়টাকে বোঝে। এবং এটা খুবই মানে একটা খুবই সত্য কথা যে একটা কঠিন সময় চলতেছে, যেখানে মানে আমেরিকা আরেকটা দেশের মানে ডোনাল্ড ট্রাম্প খুব আনপ্রিডিক্টেবল লিডার। এবং এই মানে কি হইতেছে হয়তো আমাদের খুব ভালো হবে, হয়তো আমাদের এই সংকট, কিন্তু অর্থনীতি আবার নিজেকে রিসেট করে। আমেরিকার অর্থনীতি এত বড় যে এখানে আপনি যে মানে উই ক্যানট এফোর্ড টু লুজ, আমেরিকা লুজ করতে পারবে না। এটা এখানে বড় বড় মানুষ আছে, দেওয়া যাবে, এবং প্রোটেকশন আছে বিভিন্ন জায়গায়। আমরা দেখলাম বাড়ির মর্গেজ মানে মর্গেজের রেট কমতে শুরু করেছে বা কমবে। এগুলা নানান পদ্ধতিগুলো, এগুলো আমাদের ধারণারও বাইরে। আমি অর্থনীতিবিদ না, বাট আমি সাধারণভাবে বুঝি গত 4 দশকের এই ধরনের সংকটে আমরা 2008 সালে পড়েছিলাম। এই 2008 সালে কত ব্যাংক, কত শহর দেউলিয়া হয়ে গিয়েছিল। এটা সবাই, কিন্তু এগুলো টার্ন অ্যারাউন্ড করতে বেশি সময় লাগে না, অর্থনীতি নিজেই সেট আপ করে। মানুষ এবং আমেরিকায় কারা আসছেন, আমেরিকায় আপনি আমি আসছেন, চিন্তা করে দেখেন সারা পৃথিবীর সেরা মানুষগুলা, কর্মঠ মানুষগুলা এখানে আসছে। আমাদের কিছু অল্প কিছু মানুষ মানে এই যে তাদের মানে আপনি দেখেন তাদের জন্মদিনের শুভেচ্ছা যদি জানান, সে বলবে আপনার মানে সবার মানে জন্ম তারিখ এবং সবার জন্মের কুষ্টি নিয়ে একটু খোঁজাখুঁজি করা হোক, মানে সে কিছু করতে চায় না। মানে এই যে অপসংস্কৃতির লোকজন, এগুলাকে আমরা ইগনোর করবো, এগুলা দিয়ে সময় নষ্ট করে লাভ নাই। আমরা কর্মঠ জাতি, বাংলাদেশের মানুষ কি পারে না, সব পারে। এবং বাংলাদেশের মানুষ কয়েকটা খারাপ উদাহরণ ছাড়া অধিকাংশই একটা কর্মঠ অভিবাসী হিসাবে সর্বত্র পরিচিত সারা পৃথিবী জুড়ে। এবং এখানে আমরা মানে আরিফ, আপনি বিভিন্ন জায়গায় বলেন যে মানে ইন্টারেকশন হয় কার সাথে, বাংলাদেশিদের কাছে। বাংলাদেশিরা আমরা যখন প্রথম ফার্স্ট জেনারেশন অভিবাসী, আমাদের কোনো স্কিল নাই। আমরা এসে কেউ ট্যাক্সি চালাচ্ছি, কেউ রেস্টুরেন্টে চালাচ্ছি, কিছুদিন পরে আমাদের একটা স্কিল ডেভেলপ করে অন্য জায়গায় যাচ্ছি। এই যে প্রারম্ভিক ভাবে আমরা মানে অদক্ষ শ্রমিক যারা বা অদক্ষ কর্মী, তাদের মধ্যে এই সময়টা খুব ভালো না। তারপরে আমাদের একটা বিরাট অংশ আমাদের নারীরা কি, আমাদের যে পরিবারের আমাদের মা ভাই বোন আসেন, সবাই কি বিশ্ববিদ্যালয়ে পড়া, সবাই কি এক্সপার্ট, সবাই কি আমেরিকার মানে ওয়ার্ক ফোর্সে কাজ করা, সে হয়তো
কেউ মানে প্রথম হোম কেয়ারে বা ইউরোপে ঢুকলেন, মানে কিন্তু এটা তো মানে দক্ষ ওয়ার্কফোর্স না, এগুলো একটা খারাপ সময় যাচ্ছে, কিন্তু এগুলা সময় লাগে। এই মানুষগুলাই আবার 10-15 বছরে নিজেদের একটা দক্ষতা অর্জন করে তারা একটা একটা জায়গায় যান যেখানে অনেকেই আমেরিকার জন্ম নেওয়া অনেকেই পারে না। সো হ্যাঁ, আমরা এই সময়ে এই অর্থনীতিবিদ বা যারা প্রাজ্ঞজন তাদের কথা শুনবো, নিজেকে রক্ষা করব। আমরা এই ডোনাল্ড ট্রাম্প কিভাবে অর্থনীতি চালাবে এইটার জন্য সারাদিন চিন্তা করে এই ট্যাক্সি ম্যাক্সি না চালাইয়া মানে অস্থির হইয়া বসে লাভ নাই। আমি একজনকে চিনি, আমারে প্রায় ফোন করেন, আমার বন্ধু মানুষ, আমার আত্মীয়, তিনি ট্যাক্সি চালান। আমি বলে কি অবস্থা আপনি? বলে আমি তো 2-3 ঘন্টা ধরে গাড়ি চালাইতে পারতেছি না, আমার হাত টাত বন্ধ হয়ে গেছে। কেন হাত বন্ধ হইতেছে? যে বাংলাদেশ থেকে খবর যাইতেছে অমুক দল ক্ষমতায় যাইতেছে গা, আর এইখানে হইলো ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায়। আমি বললাম ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাতে কারে ধরে আনলো, তুমি ক্যাব চালাও, তোমার দায়িত্ব কি? তুমি এই যে গত 4 ঘন্টা ধরে কাজ করতেছো না, তোমার হাত থেকে হাত বন্ধ হয়ে গেছে। এগুলো আমরা আমাদের প্রায়োরিটিটা রাখবো, নিজেকে রক্ষা করব এবং নিজের সীমাটা বুঝবো আমি কি করতে পারি। অনলি আই ক্যান কন্ট্রোল মাই সেলফ, অনলি আই ক্যান টেক কেয়ার মাই সেলফ। আপনি যদি এখন সেই পলিসি লেভেল আপনি এখানে বসে জাতিসংঘ কেমনে চলবে, ডোনাল্ড ট্রাম্প কেমনে দেশ চালাবে, এই দেশের অভিবাসন পলিসি কেমনে হবে, এইটা নিয়ে আপনার একটা ওপিনিয়ন থাকবে, কিন্তু এইটা নিয়ে আপনি অস্থির হয়ে আপনার এই গাড়ি চালানো বা রেস্টুরেন্টের কাজ বা যে কাজই করেন মহৎ কাজ, এটা বন্ধ করেন না। জি আরে অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা আবারও আপনার আসবো। সুবাদে আমি ডক্টর আজকে একটু আপনার সুবাদে আজকে একটু কথা বলার সুযোগ পেলাম। আপনাদের এখানে তো অনেকেই এই অনুষ্ঠান পরিচালনা করেন, যিনি আমাকে কথা বলতেও দেন না। বাট এনিওয়ে, ধন্যবাদ, আপনারও প্রাপ্য, তার উনারও প্রাপ্য, উনি আমাকে আজকে অনুপস্থিত থেকে এই সুযোগটা দিলেন। না, আপনাকে কিন্তু সব সময় কথা বলার সুযোগটা উনি কথা বলতে এমন একটা সময় দেন যে সময়টাতে হয়তোবা আপনি আরেকটু বেশি সময় চান, হয়তোবা সময় স্বল্পতার কারণে কিছুটা হয়তোবা ততক্ষণে আমার মাথাটা তাহলে হয়ে গেছে, ততক্ষণে উনি আমাকে ওই জায়গায় নিয়ে ছাড়া দেন। এনিওয়ে, অনেক ধন্যবাদ। আপনি কিন্তু সাথেই থাকুন, আবারও আসবো। তো আমরা বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর শওকত আলী, উনাকে মাঝখানে আমি একটু থামিয়ে দিয়েছিলাম কারণ অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো উনি আবার বলবেন আমাদেরকে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে যে দরপতন, এই ভেনেজুয়েলা তেলের নিয়ন্ত্রণের পর থেকে এগুলো বিষয় নিয়ে কিছু বলার আছে কিনা আপনার? অফকোর্স, এখানে আপনি দেখেন গত সপ্তাহে স্টিফেন মিলার বলে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পেশাল অ্যাডভাইজার, তিনি যে কথাটা বলেছে, আমি দীর্ঘদিন বহু প্রেসিডেন্ট কারোর সাথে দেখা করেছি, কারোর সাথে কাজ করেছি, ইলেকশনে সাহায্য করেছি, আমি কোন হোয়াইট হাউসের স্টাফকে এই ধরনের কথাবার্তা বলতে শুনিনি। জেক টেকার্স, আমি স্পেসিফিক বলি, সিএনএন এর একজন প্রাজ্ঞ উপস্থাপক, উনি জিজ্ঞেস করছিলেন স্টিফেন মিলারকে যে কি হচ্ছে নাকি। এর জবাবে তিনি বললেন যা হচ্ছে এটা যে যুক্তরাষ্ট্র রিমেনিং অনলি সুপার পাওয়ার এবং আমরা যেটা বলবো এটাই ফাইনাল। সারা দুনিয়াতে আমরা মানে সোজা কথা, তার কথার মোদ্দা কথা হলেই যে তারা এখন মাস্টার অফ আওয়ার ডেস্টিনি, যে কোনো দেশের হোক না কেন, যে কোনো দেশের সম্পদ হোক না কেন, তাদেরকে মোকাবেলার মতো সামরিক, অর্থনীতি কারণ নাই। সুতরাং আমরা যেটা বলবো এটা মেনে নিতে হবে। এই ফর্মুলাটা এরা প্রেসিডেন্ট ট্রাম্পকে দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু একেবারে খারাপ মানুষ না, তারও ঘর সংসার আছে, ছেলে মেয়ে আছে, এবং তার একটা বড় জিনিস যেটা আমি পছন্দ করি যে হি মেনটেন ভেরি গুড কোয়ালিটি ফ্যামিলি মেম্বার্স। তার ছেলেমেয়েরা খুবই কর্মঠ, এবং এটা আমার ওয়াইফকেও বলি, ছেলেমেয়েদেরও বলি যে এই লোকটা আমেরিকায় একটা জিনিস দেখি যে প্রেসিডেন্টের ছেলেমেয়েরা এক একজন একরকম হয়ে যায়, কিন্তু এর একটা বড় গুণ আছে যে ছোট বড় ছেলে মেয়েগুলোকে একটা ডিসিপ্লিন। ইব্রাহিম চৌধুরীর একটা নতুন জিনিস আমি ধরিয়ে দিলাম, এবং এটা আমাদের লক্ষ্য করা, যেটা ভালো সেটা ভালো বলতে হবে, যে হাইলি ডিসিপ্লিন অ্যান্ড এডুকেটেড, তারা প্রত্যেকেই কর্ম এবং তারা কাজ করে খায়। তো এই বিষয়টা হচ্ছে যে আপনি ভেনেজুয়েলাতে গেছেন, এখানে ট্রিলিয়নস অফ আপনার ব্যারেল আপনার অয়েল রিজার্ভ, আপনি ধরেন সারা দুনিয়ার 70-20% অয়েল রয়েছে। এদের কথা হলো যে ভেনেজুয়েলা এই অয়েল অন্য অন্যদের দিবে কেন? আমি বাড়ির পাশে, আমার তো ডিমান্ড আছে, সে আমাকে না দিয়ে পলিটিক্যাল রিজন অন্য জায়গায় দিচ্ছে। সুতরাং সাগরের ভিতরে
তার জাহাজ আটকে দেওয়ার ক্ষমতা আমি রাখি, তা আমি করবো না কেন? আমি সেই পাওয়ারটা দেখাচ্ছি। তেলগুলো এক্সট্রাক্ট করার যে পদ্ধতি, কেন সে 100 মিলিয়ন বা 1 মিলিয়ন 5 মিলিয়ন ব্যারেল সে তুলবে? আমি ওর সাহায্য করবো, আমি তুলবো এবং আমার দেশে নেব। দেখেন গতকাল তারা একটা চুক্তি করেছে ভেনিজুয়েলার সাথে, যে ভেনিজুয়েলার সমস্ত তেলগুলো তারা এক্সট্রাক্ট করবে, তারাই নেবে, এবং ভেনিজুয়েলাকে যুক্তরাষ্ট্র থেকে সমস্ত যে পণ্য দ্রব্য তা কিনতে হবে এবং তার মার্কেটটা ওপেন করতে হবে, অল অল টাইপস অফ মার্কেট যুক্তরাষ্ট্রের জন্য। এটা বর্তমান যে গভর্নমেন্ট যারা আছে ডেলসিয়া রড্রিগেজের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এবং আস্তে আস্তে তারা সেই জিনিসগুলো খাচ্ছে। সিমিলারলি আপনি সোমালিল্যান্ডে দেখেন যে ইসরায়েল কিছু ল্যান্ড কিনে টিনে নিয়েছে সোমালিয়া, এ পাশে দেখেন আপনার রয়েছে ইয়েমেন, অন দ্য আদার সাইড অল মুসলিম নেশন, কিন্তু ওর গা ঘেসে যে পার্সিয়ান গালফের পাশ দিয়ে সোমালিল্যান্ড বলে একটা জায়গা কিনে নিচ্ছে তারা, এবং তারা আহ্বান জানাচ্ছে আপনার আপনার নেতানিয়াহুকে যে তুমি এসো আমাদের সেভিয়ার। আপনি ইয়েতে দেখেন ইরানে, মানে এই ধরনের হস্তক্ষেপ আমরা কখনো দেখিনি। তাদের বলা হয়েছে যে তাকে আমরা মেরে ফেলবো, যে তাদের সুপ্রিম লিডার, তাদের বলা হচ্ছে যে আমরা এই দেশটাকে রিজিম চেঞ্জ করে দেব। মানে কমপ্লিটলি একটা ডিফারেন্ট পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি, যেটা তারা জানে না যে তারা নিজেরা কোথায় যাচ্ছে। যেমন মনে করেন ভেনিজুয়েলাতে বলা হলো যে আমরা এটা কমপ্লিটলি দখল করব, এখন সেখান থেকে তারা পিছিয়ে আসছে। তারা এসে বলছে যে না, কারণ এটা এটা স্বাভাবিক, যদি তারা কিছু স্লেভ মাস্টার রিলেশনশিপ এটা বলে, যে সেখানে যদি তাদের দ্বারা তাদের লোক দিয়ে নিপীড়ন করা যায় বা আমার স্বার্থটা উদ্ধার হয়, তাহলে আমি এখানে ল্যান্ড ফোর্স দেবো কেন যদি দরকার না হয়? তো দেখেন ভেনিজুয়েলার তেল নিয়ে আসছে, এতে সুবিধা হয়েছে একটা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ভাবে, যেমন এখনকার এই মৌসুমে জেনারেলি তেলের দাম বাড়ে। আমরা দেখছি যে এই তেল চুরি করে, যেটা একদম তারা নিজেরাই বলছে যে আমরা তেলটা চুরি করে নিয়ে আসছি, সে রাশিয়া হোক আর যাই হোক, আমরা যাই মনে করি এখানে কার ফ্লাগ কোন জাহাজ আসছে এটা না, আমরা এই তেলটা নিয়ে আসবো এবং আমাদের স্বার্থের জন্য আমরা ব্যবহার করবো। মনে রাখবেন যুক্তরাষ্ট্রের অয়েল রিজার্ভ কিন্তু সারা বিশ্বের সবচেয়ে বেশি, কিন্তু তারা এটা তাদের রিজার্ভ হিসেবে রেখে দিয়েছে ভবিষ্যতের জন্য। যখন যুদ্ধ বিগ্রহ বাঁধবে, কারোর কোনো কমিউনিকেশন থাকবে না, জাহাজ কোথাও কেউ যেতে পারবে না, তখন দে উইল এনজয় দেয়ার লাইফ। এই এনার্জি, এই তাদের যে বিজ্ঞ পরিকল্পনা থেকে তারা ভেনিজুয়েলার তেলটাকে দখল করবে এবং তারা এনজয় করবে। যদিও তারা বলছে যে আমরা নেশন বিল্ডিং করবো, এই দেশের কিচ্ছু হবে না, এটা করবো না। তারা তারা যুক্তরাষ্ট্রের স্বার্থটাকে প্রাধান্য দিয়েছে। দ্বিতীয় কথা, তারা যে জিনিসগুলো চাচ্ছে, এখন আর কোনো দেশের সাথে তারা আপনার ট্রেড এগ্রিমেন্ট করতে চায় না। তারা বলেই দিয়েছে পরিষ্কার কথা যে আমরা কলোনিয়াল পাওয়ার হিসেবে আমরা যেটা বলবো এটা মেনে নিতে হবে। ওদিকে আপনি দেখেন যে রাশিয়া একটু হুমকি মুখী কথাবার্তা বললো, তার কোনো ক্ষমতা নাই প্র্যাকটিক্যালি, এবং ইকোনমিক সাইজ খুবই ছোট, টোটাল সাইজ অফ জিডিপি আপনার দেখবেন খুবই ছোট। চাইনিজ জিডিপি আপনার ধরেন 20 বিলিয়ন অ্যারাউন্ড, ট্রিলিয়ন অ্যারাউন্ড, কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে সেটা কিছুই না। তো ফলে কেউ যখন কথা বলছে না, অন আদার হ্যান্ড দেখেন ইউনাইটেড নেশনস থেকে প্র্যাকটিক্যালি ইসরায়েল ভেঙে দিয়ে দিয়েছে। WTO যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যে এক দেশ যদি আর এক দেশের উপরে অবিচার করে শুল্ক বসায়, সেই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। অথচ এগুলো তৈরি করার ক্ষেত্রে ইউনাইটেড নেশনস বলেন, IMF বলেন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলেন, এগুলো তৈরি করতে কিন্তু যুক্তরাষ্ট্রের ভূমিকা খুবই ভালো ছিল। এখন এগুলো ধার কেউ ধারছে না। অর্থাৎ এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, ইনক্লুডিং সাউথ এশিয়ার দেশগুলো আমরা অত্যন্ত বিপদের ভিতরে আছি কিন্তু, কারণ এখানে জোর যার মুল্লুক তার। যুক্তরাষ্ট্র তার স্বার্থের কারণে আপনার যা খুশি যেখানে খুশি যেভাবেই পাচ্ছে সে সেটা করে যাবে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস। এই কারণেই যে কথাটা আমরা ইব্রাহিম চৌধুরী বলছে, আমিও বললাম যে আমাদের হিউম্যান সাইকোলজির পরে কিন্তু ভাই আমাদের দারুণ প্রেশার আছে। আমি এই ক্ষেত্রে আমাদের মা বোনের ব্যাপারে ইব্রাহিম চৌধুরী সুন্দর কিছু কথা বলেছে, আমি অ্যাড করতে চাই। আমরা কিন্তু সামান্য একটু পান্তা ভাত 4 ছেলে মেয়ে দিয়ে ভাগ করে খাওয়া লোক। আমরা একটু মাছের জোশ দিয়েই সবাই খেয়ে শান্তি মতো আলহামদুলিল্লাহ বলে পরিতৃপ্ত হই। আমরা সেই দেশের মানুষ। আমি অনুরোধ করবো আমাদের মা বোনদের যে অযথা ফ্যামিলি গোলমাল না করি,
শান্তি স্থাপনের জন্য, মানে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু দ্য ক্লোথ, আমরা যেন সেইভাবে আমরা থাকি। আর বাচ্চাদের একমাত্র কাজই হবে এদেশে যে টেকনোলজি রিলেটেড এডুকেশনের দরকার। তারা হাই স্কুল থেকে বা অন্যান্য টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে, কারণ হায়ার এডুকেশন যেভাবে এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, যুক্তরাষ্ট্রের লোকেরাই এটা অ্যাফোর্ড করতে পারছে না। ফলে টেকনোলজি রিলেটেড, স্পেশালি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড কাজগুলোর জন্য অন্তত এই জেনারেশনটাকে আমরা সেভ করতে পারবো। আর তা যদি না হয়, বিপদগামী হয় তারা, ফ্যামিলি বন্ডেজটা যদি না থাকে, তাহলে এই চিরন্তন বাঙালি বা বাংলাদেশি আমাদের যে ফ্যামিলি বন্ডেজটা বা আমাদের রিলিজিয়াস যে একটা ইনস্ট্রাকশন, এগুলো কিন্তু আমরা খুব দ্রুত হারিয়ে ফেলবো। সুতরাং আমাদের যা সামর্থ্য তাই দিয়ে আমি আরেকটা উদাহরণ দিই। এখানে আমাদের নজরুল হাসান বলছে যে রেট অফ ইন্টারেস্ট কমেছে, মর্টগেজের হ্যাঁ 7.5% ছিল, 6.5%, এখন 7.5% রয়েছে। আপনি বাড়ি কেনার চিন্তা করছেন, যেটাকে বলা হয় আমেরিকান ড্রিম, এই ড্রিম কিন্তু সবার জন্য না। আপনি বাড়ি কিনবেন, মার্কেটের রেট অফ ইন্টারেস্ট আপনি বেশি দিয়ে কিনলেন, কিন্তু ইব্রাহিম চৌধুরী একটা সুন্দর কথা বলছে যে 2008, 7, 9, 10 এগুলো আমরা দেখেছি, সব থেকে বেশি বাড়ি হারিয়েছে বাংলাদেশের মানুষ। তার কারণ এই যে বাঙালি কিছু দালাল আছে, এরা এদেরকে এমনি সামনি বুঝি টুজিয়ে এদের কাছে হাই রেট অফ ইন্টারেস্ট দিয়ে, নো ডকুমেন্টেশন দিয়ে বাড়ি কিনে দিয়েছে। দেখা গেল এই বাড়িটার যে ইন্স্যুরেন্স, যে লোন, যে প্রপার্টি, মর্গেজ রেট সবকিছু দিয়ে 1 বছর 1.5 বছরের ভিতরেই সে কিন্তু ফতুর হয়ে গেছে। হয়েছিল স্প্যানিশ কমিউনিটি। তো এই জিনিসগুলো যদি আমরা না করি, রেট অফ ইন্টারেস্ট কম হয়ে বলে আপনি বাড়ি কিনলেন, তারপরেই তো আপনি বুঝতে পারবেন যে কি হচ্ছে। এখনই দেখেন প্রপার্টি ট্যাক্স কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে। আপনার অলরেডি 21% আপনার গ্যাস প্রাইস বেড়ে গেছে। তারপরে আপনার হিট, হট ওয়াটার, ইলেকট্রিসিটি আছে। আপনাকে চিন্তা করতে হবে হোয়ার দি মানি ইজ কামিং ফ্রম। সুতরাং আমাদের কমিউনিটির জন্য আমরা যে কথাটা বলবো যে আমাদের কিন্তু অত্যন্ত আপনার পরেজ করে চলতে হবে এখন। আর ইন্টারন্যাশনালি যে কথাটা বললেন ভাই সাহেব, সারা দুনিয়া কাঁপছে। আপনি দেখেন ইরানের পতনের পরে কিন্তু ইসরায়েলকে বাধা দেওয়ার মতো মিডল ইস্ট আর কেউ বেঁচে নাই। এটা মুসলিম বিশ্বে তারা বলে দিয়েছে অলরেডি যে এখন বর্ডার লাইনটা ইসরায়েলের সাথে এক্সটেন্ডেড হয়েছে টার্কি পর্যন্ত, এবং টার্কিকে ঠিক ইরানের মতো ধ্বংস করার জন্য যে ধরনের প্রোপাগান্ডা করা হচ্ছে, সেই জিনিসগুলো অলরেডি তৈরি হয়ে গেছে। আপনি দেখেন আফ্রিকার দেশগুলো কি বিচ্ছিন্নবাদী, একমাত্র ইব্রাহিম ট্রাওরে বলে এই যে ভদ্রলোক, সে কিছু কাজ কারবার করছে আফ্রিকার ভালোবেসে। এরকম লোক আগেও ছিল, গাদ্দাফিকে আমরা দেখছি। সেখানেও কিন্তু কোনো ডিসিপ্লিন বলে কিচ্ছু নাই, কারণ পুরো দুনিয়াটা এখন শাসন করছে ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। এবং এখানে আমরা কিছুদিন আগে এই রিপোর্ট দেখেছি যে আইসিই যেটা আপনারা বলছেন ইমিগ্রেশন, এগুলোর যে টেকনোলজি ট্রেনিং, এটা সবকিছু দেশে কিন্তু ইহুদিবাদী। আপনি দেখেন সোমালিয়ার লোকগুলো বেশি বসবাস করে মিনেসোটা বা ওই যে মিনেপলিস, এই সমস্ত অঞ্চলে। তাদের পরিষ্কার বলে দেওয়া হচ্ছে তোমরা টাকা পাঠানো মানে আল সাবাবকে টাকা পাঠানো। অর্থাৎ আপনি টেরোরিজমের ভিতরে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার পরেও আপনি একটা বিপদে পড়ছেন। আপনি কাহাতক আমরা এই সাইকোলজিটা গ্রহণ করতে পারি। সমস্ত দেশের মানুষগুলো এটা করা হচ্ছে। আমি একটা চিন্তা করি, আমি এক লাইনে শেষ করবো, সেটা হচ্ছে এই যে আমরা সারা জীবনের বলি যে দিস ইজ দ্য ল্যান্ড ফর ইমিগ্রান্টস, এবং তারা এই দেশটা তৈরি করেছে, এটা আমাদের খাতাপত্র থেকে মুছে দেওয়া। তারপরে কেন এই দেশটাকে ড্রিমল্যান্ড বলা হবে সবার জন্য? কেন এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকান মানুষ এখানে আসবে আর তারা মনে করবে এখানে থাকবো? আপনার বিশ্ববিদ্যালয়গুলো দেখেন, আমি আগেও বলেছি, হাজার হাজার ছাত্র, শিক্ষাবিদ, পণ্ডিত মানুষ, রিসার্চার যুক্তরাষ্ট্র সারা জীবন বড়াই করে আসছে যে এদের হায়ার এডুকেশন আনপ্যারালাল, দ্যাট ইজ কারেক্ট। আজকে তারা চাকরি খুঁজে জানেন কোথায়? কানাডাতে, ইউরোপে, ফ্রান্সে তো কমপক্ষে 2000 প্রফেসর চলে গেছে। কলম্বিয়া ইউনিভার্সিটি ডক্টর শেফিক, উনি এখন ব্রিটিশ ট্রেজারি ডিপার্টমেন্টের উনি অ্যাডভাইজার। তো এই জিনিসগুলো তৈরি করা হচ্ছে যাতে যুক্তরাষ্ট্রে কোনো ক্রম কারোর ড্রিমল্যান্ড না হয়, শুধু একটা গ্রুপ থাকবে, দে উইল কন্ট্রোল ইট। আপনি কংগ্রেস সিনেটে দেখেন, এখানে ইব্রাহিম চৌধুরী পলিটিক্স বোঝে, ভালোই খবর রাখে। দেখেন তো ভাই, আরে বুঝলাম রিপাবলিকানরা তোমাদের ক্ষতি করছে, হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন, হোয়াট ইজ দ্য পারফরমেন্স ডেমোক্রাটদের? সেনেট কংগ্রেসে দেখেন তাদের কোনো ভাব নাই। আপনি যদি এইগুলো নিয়ে চিন্তা করেন,
তাহলে আপনি তো পাগল হয়ে যাবেন। যেটা হচ্ছেটা কি, অন দ্য আদার হ্যান্ড একটা দেশকে জোর করে আপনি যুদ্ধের দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন। মেক্সিকো, আচ্ছা মেক্সিকোর কি দরকার জানেন? আমি আপনার ইকোনমিক সিগনিফিকেন্টে বলি, মেক্সিকো থেকে আপনি যত রেডিও, টেলিভিশন, কম্পিউটার, ল্যাপটপ যা হয়, এগুলো অধিকাংশ তৈরি হয় কিন্তু মেক্সিকো থেকে। এখন মেক্সিকোকে যদি দখল করা হয়, তাহলে তার সাথে আমার ট্রেড রিলেশনশিপ, তার কোনো এগ্রিমেন্টের আমার কোনো প্রয়োজন নাই। ও দেশটা থাকা মানে পার্ট অফ আপনার ইউনাইটেড স্টেটস। গ্রিনল্যান্ড বলেন, আপনার অন্য অন্য যে দেশগুলো, একমাত্র বোধহয় আফগানিস্তান তারা আর যাবে না, কারণ দে লার্ন দেয়ার লেসন। এখন এমন একটা পরিস্থিতির ভিতরে ভাই আমরা চলে যাচ্ছি, যেটা আনকন্ট্রোলেবল, যে কে কার সাথে যাচ্ছে। আপনি মনে করেন আমাদের বাংলাদেশের কথাই ধরেন, আমাদের আশেপাশে তো অনেক বড় বড় দেশ আছে, আপনি দখল করলে তাদেরও ক্ষতি হবে অবশ্যই। বিশেষ করে আমরা বাংলাদেশ, তো বাংলাদেশের মানুষ টোটালি ডিফারেন্ট। কিন্তু দেখেন, যদি কেউ হঠাৎ করে এই ধরনের অ্যাডভেঞ্চারাস ডিসিশন নিয়ে নেয়, তাতে তো ক্ষতি হবেই, কিন্তু সুযোগ কিন্তু রয়েছে। সুতরাং আমাদের জন্য, আমরা এই মানে হিউম্যান সিভিলাইজেশনের জন্য আমরা কিন্তু একটা, যদিও আমরা ইকোনমিক্স পড়ি, তো আপনার একটা, এটা পার্ট অফ সোশ্যাল সাইকোলজি, সোশ্যাল আপনার সামাজিক একটা পার্টের আমরা একটা বিষয়। অনেক সো গুরুত্বপূর্ণ। আমি একটু বেশি বলে ধরলাম যে আপনার এই জিনিসগুলো আমরা এখন জোর যার মূল্য তার, এটা একটা কোনো ডিসিপ্লিনের ভিতরে পড়ে না। তবে একটা জিনিস আপনি মনে করবেন যে কেউ কখনো চ্যালেঞ্জ দিতে পারবে না, এটা মনে করার কোনো কারণ নেই। আপনি মনে করবেন না যে ফ্রি হ্যান্ড আপনি দীর্ঘদিন পেয়ে যাবেন, এটা মনে করার কারণ নেই। আপনি বড় হয়েও যে পরাজিত হবেন না, তাহলে তো হিটলার রাজ্য আমাদের ইয়ে থাকতো। তো এই জিনিসগুলো চিন্তা করার কেন ওদের সুযোগ নাই আমি বুঝছি না। জি অল ইউনিভার্সিটি হায়ার এডুকেশনও প্রায় একই স্থবির, অল রিসার্চ বন্ধ, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বলে কিছু নাই। তো এই পরিস্থিতিতে যদি আপনার সাইকোলজিক্যাল আপনি দেখেন, ইকোনমিক সাইকোলজি, তাহলে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এট অল লেভেলস। আপনার ফ্যামিলি লেভেল, আপনার নিজস্ব ফ্যামিলি লেভেল, জি যেটা ইব্রাহিম চৌধুরী বলেছে, এবং আপনার সোসাইটার লেভেল, এবং আপনার মার্কেট লেভেল বা অন্য যা আছে, এটার দিক দিয়ে যেন আমরা একটু চিন্তা ভাবনা করি। যদি আমাদের দেশেও যেতে হয়, আমাদের হাতে যেন একটু পয়সা করি থাকে, সেখানে যে আমরা যাতে কেউ কিছু করে করতে পাই। থ্যাংক ইউ ভাই, একটু বলে ফেললাম বেশি। জি, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর শওকত আলী। জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, আপনার অনেকগুলো বিষয়কে ডক্টর শওকত আলী রিলেটেড করেছেন। আমরা অনুষ্ঠানে একদম শেষ দিকে চলে এসেছি, যদি আপনি আপনার আর কিছু বলার থাকে বলতে পারেন। না, আমি শেষ এক লাইনে বলছি যে আজকে হয়তো খেয়াল করছেন আপনারা সংবাদ মাধ্যমের মানুষ যারা, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলতেছে রিড দিস নিউজ। নিউজটা কি? যে ভেনেজুয়েলার যে মাদুরোকে ধরে নিয়ে আসলো, এই ধরে নিয়ে আসার সময় যে মানে যে সোলজাররা মারা গেছে, এরা টেরি পায় না, এরা কোনো গুলির শব্দ হয় নাই, নতুন এক ধরনের অস্ত্র ব্যবহার করেছে। তারা কানের মধ্যে মানে সাউন্ড, এগুলো সাউন্ড ঢুকে বা ওয়েভ ঢুকে হঠাৎ করে রক্ত পড়া শুরু হয়েছে। এই ধরনের অস্ত্র আর কোথাও এর আগে কোনো ব্যবহার হয় নাই। সো এইটা প্রকাশ্যে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলতেছে। এখন সমস্ত বিশ্ব ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, আন্তর্জাতিক রাজনীতি সবকিছু একটা পরিবর্তনের বাক পথে। আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি। এই মুহূর্তে আমরা সাধারণ নাগরিক হিসেবে, আমরা তো আমেরিকার সাধারণ নাগরিকের চেয়েও আরো বিভিন্ন সমস্যা লিখেছি আমাদের আছে। আমরা এইসব নিয়ে আমরা কি করতে পারি? আমরা তো কারোর সাথে যুদ্ধ ঘোষণা করতে পারি না। আমরা অনলি উই ক্যান টেক কেয়ার আওয়ারসেলফ। আমরা এই সময় নিজেরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিব, যাতে আমরা নিজেরা কোনো সমস্যা না পড়ি, এবং হোপ ফর দ্য বেস্ট। হয়তো আমাদের মহান প্রেসিডেন্ট কোনো ভালো কাজ করতেছেন, যেটা দেখে শওকত আলীরা অর্থনীতির নতুন তথ্য পাবেন, তারাও একদিন উল্লসিত হয়ে বলবেন। যদিও কিছু সমালোচনা করেছিলাম, তখন আমি বলেছিলাম ডোনাল্ড ট্রাম্প তার ছেলে মেয়েদের লাইনে রাখছে এবং এই আমেরিকাটাকেও লাইনে রাখছে। অনেক ধন্যবাদ আপনাদের। জনাব ইব্রাহিম চৌধুরী খোকন এবং জনাব ডক্টর শওকত আলী, জনাব নাজমুল হাসান, আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। থ্যাংক ইউ। দর্শক, আমরা টাইম এক্সক্লুসিভ প্রোগ্রামে বাংলাদেশ কেন্দ্রিক কোনো প্রোগ্রাম থাকলে সে বিষয়ে আলোচনা করি। আমার কাছে বাংলাদেশের দুটো খবর আছে, এই দুটো খবর বলে এই অনুষ্ঠান শেষ করব। দর্শক, রাজনৈতিক সমীকরণে বাংলাদেশের প্রেক্ষাপটে ভারত অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। তো ভারতের যে এম্বাসি বাংলাদেশে আছে, সেখানকার প্রণয় কুমার ভার্মা
যে ভারতের অ্যাম্বাসেডর, সে তারেক রহমানের সাথে দেখা করতে এসেছিল এবং আমরা সম্প্রতি নিউজটি দেখেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে তারেক রহমানের সাথে দেখা হওয়া প্রণয় কুমার ভার্মার। এটা রাজনৈতিক সমীকরণে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে। সেই রাজনৈতিক দলের মধ্যে জামাতে ইসলাম, এনসিপি, বাম রাজনৈতিক অনেক দল আছে। সামনের মাসে জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে জামাতের সাথে এই সাক্ষাৎটাকে অনেক গুরুত্বপূর্ণ, অর্থপূর্ণ বলে মনে করা হচ্ছে। এছাড়াও তারেক রহমানের, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আরেকটি খবর আছে যে উনি বাংলাদেশে আসার পর প্রতিনিয়ত নতুন নতুন স্টেপ নিচ্ছেন। সর্বশেষ যে স্টেপটা উনি নিয়েছেন, উনি গণমাধ্যম কর্মীদের সাথে একটা বিশেষ বৈঠক করেছেন, যেখানে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার যে ভিডিও ক্যামেরা পার্সন থেকে শুরু করে সবার সাথে কাছাকাছি গিয়েছেন এবং দেশ গঠনে এগিয়ে যাবার জন্য গণমাধ্যম কর্মীদের যে ভূমিকা সেটার প্রশংসা করেছেন এবং উনি বলেছেন যে সবাইকে একসাথে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাইম এক্সক্লুসিভের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।